নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ভারত পাকিস্তানের উত্তেজনা এখন চরমে। গোলাগুলি তো চলছেই, পাশাপাশি চলছে তথ্য যুদ্ধ। এর মধ্যে কোনটা সঠিক? বিখ্যাত একটি কথাই তো আছে যে যুদ্ধের প্রথম শহীদ হচ্ছে সত্য। নানাভাবে এই তথ্য, সত্য এবং ভারত পাকিস্তানের এই উত্তেজনা, যুদ্ধ, সংঘাত, এইগুলি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাউথ এশিয়ার প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব মাসকাত হাসান। জনাব মাসকাত হাসান, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। মাসকাত হাসান যুক্ত হয়েছেন পাকিস্তানের করাচি থেকে। আমাদের সাথে আরও থাকছেন ভারতের কলকাতা থেকে সিনিয়র সাংবাদিক জনাব দীপ্তেন্দ্র রায়চৌধুরী। জনাব দীপ্তেন্দ্র রায়চৌধুরী, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমে একটু আপনাদের দুজনকে একই প্রশ্ন করতে চাই, কিন্তু আমি মাসকাত ভাইয়ের কাছেই প্রথমে একটু যাব। যে মাসকাত ভাই, আমরা যুদ্ধের আলোচনায় মানে যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তানের যারা সাধারণ জনগণ আছেন তারা এই যুদ্ধটাকে কেমনভাবে দেখছেন। মানে ইন জেনারেল, যে তারা কি এই যুদ্ধটাকে পছন্দ করছেন? তারা কি মনে করছেন যে আসলে এই যুদ্ধটা হয়ে যাওয়াই উচিত, মানে পুরোপুরিভাবে সবার এঙ্গেজ হওয়া উচিত? তারা কি ভাবছেন? আমি আসলে একই প্রশ্ন দীপ্তেন্দ্র রায়চৌধুরী আপনাকেও করতে চাই। ভারতের জনগণ আসলে কি ভাবছেন? তারা আসলে যুদ্ধটাতে এঙ্গেজমেন্টটা সবার চাচ্ছেন কিনা, তারা কি ভাবছেন? মাসকাত ভাই, আপনি যদি প্রথমে একটু মন্তব্য করেন। পাকিস্তানে বিশেষ করে করাচিতে আমি যেটা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের সঙ্গে নিজেই কথা বলে দেখতে, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে কেউই এই যুদ্ধ চাইছে না। এবং আসলে মানুষ অনেক বাস্তববাদী হয়ে গেছে এবং তারা তাদের প্রতিদিনের যে জীবনটা এটা নিয়েই ব্যস্ত। এরকম একটি যুদ্ধের চাপ তারা সহ্য করতে পারবে কিনা এ ব্যাপারে তারা সবাই শঙ্কায় রয়েছে। তারপরে ছাত্ররা যেমন তারা তাদের পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো স্থগিত হয়ে গেল তা নিয়ে চিন্তিত। এছাড়া আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম যে প্রথম থেকে কেমন জানি একটা হালকা ভাবে নিয়েছে আহ, পাকিস্তানের বিশেষ করে তরুণ সমাজ। তারা এই নিয়ে এক ধরনের মিম যুদ্ধ, রসিকতা এগুলোই বেশি করছে। সেই অর্থে ওই যে একটা যে ঘৃণার চর্চা থাকে না, বা একটা যে ওই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ওরকম কিছু লক্ষ্য করা যায়নি। বরং তাদের কাছে মনে হয়েছে যে এ কি একটা জিনিস যে কিছুদিন পর পরই এরা একটা যুদ্ধে জড়ায় এবং অযথা সময় ক্ষেপণ হয়। এবং তারা জানে যে এই পরিপূর্ণ যুদ্ধের সামর্থ্য পাকিস্তান ভারত কারোরই নেই। এই সবই কথাবার্তার জমা খরচা, মাঝখান থেকে কিছু নির্দোষ প্রাণহানি ঘটা এবং কিছু সম্পদের ক্ষতি হওয়া। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধ চায় এরকম এরকম মানুষ পাকিস্তানের সমাজে আমি দেখিনি। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপ্তেন্দ্র দাদা আপনার কাছে একটু যেতে চাবো। একই যদি আপনি বলেন যে ভারতের সাধারণ মানুষ। ভারতের সাধারণ মানুষের মধ্যে দু ধরনের মতামত আছে। একটা, প্রথম কথা হচ্ছে যে ভারত 30 বছরেরও বেশি সময় ধরে এই সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। একটা ব্যক্তিগত কথা এখানে বলতে পারি, যখন প্রথম পাঞ্জাবে এই খালিস্তানি সন্ত্রাসবাদ দেখা দিয়েছিল, সেই সময় পাঞ্জাব ইলেকশন কভার করার সময় আমি একটা দোকান থেকে সিগারেট কিনেছিলাম। সিগারেট কিনে আমি সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে 2 মিনিটও যায়নি, প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। ওই দোকানটা সেই বিস্ফোরণে উড়ে গেছিল। ফলে আমরা বহু কাল ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে এমন একটা জায়গায়, 30 বছরই বলবো, 35 বছর এমন একটা জায়গায় বাস করছি। আহ, এখন তো আমি কলকাতায় থাকি, এই জায়গাটা অনেক নিরাপদ, কিন্তু দিল্লিতে আহ, এবং পুরো পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়, আমি যখন দিল্লি গেছিলাম 92 সালে, প্রতিটা বাসের গায়ে লেখা থাকতো যে বসার আগে দেখে নিন সিটের নিচে বোমা থাকতে পারে। তো এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা বহু বছর ধরে চলছি। ফলে বহু মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে এবং তারা মনে করেন যে এই পাকিস্তান কখনো বদলাবে না। তারা সারাক্ষণ সন্ত্রাসবাদীদের সহায়তা দিয়ে যাবে এবং সন্ত্রাসবাদী পাঠাবে, সেটা বম্বেতে হোক, সেটা কাশ্মীরে হোক, সেটা অন্য যে কোনো জায়গায় হোক। কাজেই একটা আর পারের যুদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এটা শেষ হয়। অন্যদিকে আরেক দল মানুষ রয়েছেন যারা যুদ্ধটা তেমন ভাবে চান না। আমি নিজেও চাই না এই কারণে, যে আমি শান্তি চাই বলে নয়, আমি চাই না এই কারণে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ ধরা যাক ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানকে একেবারে হারিয়ে শেষ করে দিল, পাকিস্তান দখল করে তো ভারত বসে থাকতে পারবে না, ভারতকে তো বেরিয়ে আসতে হবে।
যেদিন ভারত বেরিয়ে আসবে তার পরের দিন থেকে পাকিস্তান আবার ওই জায়েশ, লস্কর সবকিছুকে আবার ইয়ে করতে থাকবে, ট্রেন করবে, আর্মির লোকেরা এসে তারা আবার ভারতে ঢুকবে, একই ঘটনা ঘটতে থাকবে। ফলে এই যুদ্ধের পথে খুব একটা লাভ হবে না, এই ধারণাটাও অনেকেরই আছে। ওকে, জনাব রায়চৌধুরী, আমি আপনাকে এই পর্যায়ে দুইটা প্রশ্ন একসাথে করতে চাই। একটা হচ্ছে যে পহেলগামে যে নিরীহ ২৬ জনকে মানুষকে সন্ত্রাসীরা মেরে ফেললো, আপনি নিহতদের ২৫ জনই পর্যটক ছিল এই ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলাকায়। এই নিরাপত্তার ঘাটতিকে মানে আপনি এইটা ১০০ ভাগই আপনি নিশ্চিত যে এটা পাকিস্তানি এই সন্ত্রাসীটা পাঠিয়েছে, বা এটা কি নিশ্চিত হওয়াটা আসলে সম্ভব কিনা? এক। দুই হচ্ছে যে আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টক শোতে কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা দেখছি যে ২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে, যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে, এবং মানুষকে যে পোট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোট্রে করা, আমি ধর্মের কথা নাও বললাম, সেইটাও একটা চলছে। এই জায়গাটাকে যদি আপনি একটু ছোট করে অ্যাড্রেস করেন যে এই দুইটার মধ্যে আপনি আসলে। আমি যখন বলেছিলাম যে ভারত কাশ্মীর স্বাধীন দেশ হলেই ভালো হতো, সেটা হচ্ছে 1947 কথা, কিন্তু সেটা হয়নি। কাশ্মীরের রাজা নিজে ভারতে যোগ দিলেন, আর সেই সব পাকিস্তান ওই তাকে ইয়ে পাঠিয়ে খানিকটা দখল করলো। ফলে এমন একটা জায়গায় পড়লো যে কাশ্মীর দুভাগে ভাগ হয়ে গেল, এবং একটা স্থায়ী সমস্যা হিসেবে থেকে নেহেরু ভেবেছিলেন ইউনাইটেড নেশনসে গেলে সমস্যাটা সমাধান হবে, সমাধান তো হলোই না, বরং সমস্যাটা আরো জটিল হলো, এবং প্লেবিসাইড করতে বলা হলো, কিন্তু পাকিস্তান প্লেবিসাইডের শর্ত ছিল আর্মি দুপক্ষে চলে যায়, পাকিস্তান রাজি হলো না, প্লেবিসাইডও না। তারপর ৭০ বছর কেটে গেছে, সেই ইতিহাসটাকে এখন স্ট্র্যাটেজিক কারণে না ভারত না পাকিস্তান কেউ আর রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না, এবং তাদের দেশের মানুষেরাও আর রাজি হবে না। তো এই অবস্থায় হ্যাঁ, পাকিস্তান জঙ্গিরা ওই পারের কাশ্মীরি হতে পারে, কিন্তু তারা, কারণ পাকিস্তান বহু বছর ধরে এটা করে আসছে। আপনাদের হয়তো মনে পাকিস্তান বহুবার এটা স্বীকারও করেছে। আপনাদের মনে থাকতে পারে সেই যখন আমেরিকার চাপের সামনে পড়ে পাকিস্তানের, মানে আপনি বলছেন যে তখন যিনি জনাব রায়চৌধুরী, আপনাকে একটু কেটে কেটে আসছে, কিন্তু আমরা মূল বক্তব্যটা শুনতে পেয়েছি। আপনি বলছেন যে এটা আসলে সমস্যাটা ঐতিহাসিক এবং পাকিস্তান কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেছে। আমি এই পর্যায়ে আপনাকে একটু, জনাব মাসকাত হাসানকে আমি একটু শুনতে চাই। মাসকাত ভাই, আমার প্রশ্নের আগে আপনি জনাব রায়চৌধুরী যে কথা বলেছেন সেই কথার প্রেক্ষিতে একটু আপনার কথা একটু শুনতে চাই, যে আপনি এটাতে আসলে কি মনে করেন। আমাদের মূল প্রশ্নটা এরপরে আপনি একটু শুনেও রাখতে পারেন, যে সেটা যে ভারত শাসিত কাশ্মীরে মানুষের চাওয়া পাওয়া আমরা কিছুটা জানি কিছুটা জানি না, সে কিন্তু ঘটনা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমরা ভারতের মধ্যে একটা সর্বদলীয় ঐক্য দেখতে পাচ্ছি। ভারত সরকার সামরিক বাহিনীর অবস্থানের পক্ষে বিপুল জনমত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পাকিস্তানের পরিস্থিতি এখানে কেমন? বড় দলের প্রধান ইমরান খান কারাবন্দী, তার বিপুল সমর্থকরা কি আসলে শাহবাজ শরীফের এই উদ্যোগে বা এই অংশগ্রহণের সমর্থন দিচ্ছেন কিনা? আগে যদি আপনি জনাব রায়চৌধুরী যেগুলি বলেছেন সেই ব্যাপারে যদি আপনার মতামত একটু আমরা শুনে নিতে পারতাম। কাশ্মীর ওই প্রসঙ্গটা, হ্যাঁ ঠিকই, ওই প্রসঙ্গটাতে একটু আসা যাক। যে আমি গত রাত্রেই এবং আজকের দিনে সারাদিনই ভারতের কিছু মিডিয়ায় দেখছিলাম একটা খবর যে বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, বা আমরা কিন্তু এই জিনিসটা প্রায় দেখতে পাই যে ভারতের মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, অথচ এবং কিছু বুদ্ধিজীবীও এই কথাটা খুব খোলাখুলি ভাবেই বলেন যে বালুচিস্তানের স্বাধীনতা চাই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বালুচিস্তান যেদিন থেকে পাকিস্তানে যুক্ত হয়েছে তখন থেকেই বালুচিস্তানের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো রয়েছে তাদেরকে অস্ত্র, ট্রেনিং, অর্থ সহযোগিতা ভারত দিয়ে থাকে এমন অভিযোগ রয়েছে। এবং কুলভূষণ যাদব নামে একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ইসলামাবাদের কারাগারে রয়েছেন, যিনি ওই বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং এখনো উনি রয়েছেন। এর পাশাপাশি আবার দেখা গেছে যে ওই আফগানিস্তানে 2014 পর থেকে
10টি মতো 18টি মতো, হ্যাঁ 18টি মতো ভারতীয় কনসুলেট স্থাপিত হয়েছিল পাকিস্তান সীমান্ত বরাবর। এখন আফগানিস্তানে ঠিক পাকিস্তান সীমান্ত বরাবর ভারতের 18টি কনসুলেট নিশ্চয়ই সন্দেহের উদ্রেক করে। এবং যেটা আরো দেখা গেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভেতরে যখন সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলতে থাকে তখন আফগানিস্তান থেকে এসে খাইবার পাখতুনখোয়া বা উত্তর ওয়াজিরিস্তান, বালুচিস্তান এই জায়গাগুলোতে হামলা চালানো হয় এবং তখন আবার পাকিস্তান কর্তৃপক্ষ ভারতের দিকে তার আঙুল তুলে দেয়। কিন্তু এই যে ব্যাপারটা, এটা পাকিস্তানে ওইভাবে গুরুত্ব পায় না, কারণ পাকিস্তানের সাধারণ মানুষ এবং মিডিয়া আমার মনে হয় যে ওই স্টেজটা পার হয়ে এসেছে যে অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য অন্যকে দায়ী করে খানিকটা পাঞ্চিং ব্যাগ না হিসেবে না, ব্যবহার কিন্তু করা। জনাব আহসান, আপনি নিশ্চয়ই কাশ্মীরে আসবেন, কিন্তু আপনি এই জায়গাটা একটু বলবেন কিনা যে ভারতের অভ্যন্তরে বা যেটা কাশ্মীর হোক বা বোম্বে হোক, দিল্লির নানা জায়গার মধ্যে থেকে হোক, সেইটার ক্ষেত্রে স্টেট মেশিনারি স্পন্সর করে কিনা? এইটা তো পাকিস্তান কখনো স্বীকার করেনি, কিন্তু যেটা আমার কাছে জি আমার অবজারভেশনে যেটা মনে হচ্ছে জি। যে যেহেতু বালুচিস্তানের শুরু থেকেই হুম হুম। বিচ্ছিন্নতাবাদীদেরকে ভারতের গোয়েন্দা সংস্থা সহযোগিতা করেছে, অন্যদিকে আহ, ভারতের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা এখানে সংস্থাও একটা প্রশ্ন করবো আমি, সন্ত্রাসীদের একটা সহযোগিতা প্রশ্ন করেছে। রয়েছে, জি আপনি বলছেন যেটা দীপ্তেন্দ্র দা, জি মাসকাত ভাই। কুলভূষণ যাদব নামে তো আসলে ভারতীয় গোয়েন্দা রয়ের আমি জিজ্ঞেস করছি কর্মকর্তাই মুক্তিদের কথা, সেখানে। আপনি বলছেন প্রথম থেকেই করেছিল, কুলভূষণ যাদব তো সেদিন ধরা পড়েছে। হ্যাঁ পাকিস্তান হ্যাঁ, যদি আমাদের ঢিল ছোড়ে, আমরা নিশ্চয়ই রসগোল্লা ছুড়বো না, আমরাও ঢিল ছুড়বো। না কাজে সেই ওইটাই কুলভূষণ যাদব ওইটাই মানে আপনি ব্যাপারটা যেটা হচ্ছে যে বলছেন সেটা হচ্ছে 50 না ডিগ্রি। আমি সেইখানটায় জানতে না চাইছি না এই না, সময় এটা ভারতের আসলে কোন রাষ্ট্র নিউটনের তৃতীয় সহায়তা সূত্র করেছে? উভয়ের জন্যই, যে আচ্ছা, প্রত্যেক ক্রিয়ার একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া। রাইট। না, আমি একটাই প্রশ্ন করছি না, না যে আমার কোন মনে হয় যে কোন ভারতীয় গোয়েন্দা সংস্থা সহায়তা? আমার মনে হয় যে জনাব রায়চৌধুরী, জনাব আহসান শেষ করুক, আমরা এই পুরো প্রসঙ্গটা আমি শুনবো। আপনি বেলুচিস্তানের সীমান্তে ভারতীয় যে দূতাবাস বলি, আমি ভারতীয় মানে আফগানিস্তানের ওই পাশে দূতাবাস বলি বা কর্মতৎপরতা বলি, সেটা বাড়ানোর কথা বলছিলেন। দীপ্তেন্দ্র রায়চৌধুরী নিশ্চয়ই এই প্রসঙ্গে কথা বলবেন, কুলভূষণ যাদবের কথা বলেছেন, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। আপনি যদি একটু কাশ্মীর প্রসঙ্গে এবং বিভিন্ন ভারতের অভ্যন্তরে বিভিন্ন হত্যাকাণ্ড সম্পর্কে, কাশ্মীর ছাড়াও আমরা কিন্তু বোম্বে এবং অন্যান্য জায়গায় দেখেছি, এগুলি ব্যাপারেও যদি একটু বলেন দ্রুত, তাহলে আমরা একটু জনাব রায়চৌধুরীকে শুনতে পারি। জনাব হাসান। কাশ্মীরের অভ্যন্তরে যেটা দেখা গেছে যে দীর্ঘদিন ধরে তো এই সমস্যাটি বজায় থেকেছে এবং এক পর্যায়ে আমরা যতদূর জানি, এই তথ্য নিশ্চয়ই ওনার কাছেও রয়েছে, যে যখন ডক্টর মনমোহন সিং এবং পারভেজ মুশাররফ এরা দুজন বসে মোটামুটি ঠিক করেছিলেন যে এই এই কাশ্মীরকে পুরোটাকেই স্বাধীনতা দিয়ে ভারত এবং পাকিস্তান তাদের সহযোগিতা করবে এবং এই জায়গাটা থেকে, এই ঝামেলাটা থেকে তারা উভয়ে বেরিয়ে আসবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। সে সময় প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি খুব একটা এটা চাননি, এরকম আলোচনা ছিল। যা হোক, এখন যেহেতু কাশ্মীরের জনগণ বুঝে গেছে উভয়াংশে যে এই স্বাধীনতাটা সম্ভব না, কাজেই ভারতের অভ্যন্তরের যে কাশ্মীরের মানুষ, তারা তাদের জীবনকে গুছিয়ে নিতে চেষ্টা করছে, তারা পর্যটনের ক্ষেত্রে কিছু আয় উপার্জন করে একটা আত্মনির্ভর উন্নয়ন কৌশল খুঁজে পেতে চেষ্টা করছে। পাকিস্তান অংশেও একই ব্যাপার রয়েছে। এখন ধরুন যেভাবে ধরুন ভারতের অভ্যন্তরে পাকিস্তান হামলা করেছে এমন একটি অভিযোগ তুলে তারপরে ধরুন ওটিকে মিডিয়ার মাধ্যমে 100 বার বলে ওটাকে সত্য প্রমাণের চেষ্টা করে তারপরে 10 চক্রে ভগবান ভূত এরকম একটি পরিস্থিতি তৈরি করে তারপরে পাকিস্তানের মধ্যে হামলা করে দেওয়া হলো, এইরকমটা আসলে এই দক্ষতা পাকিস্তানের মিডিয়ারও নেই বলে আমার কাছে মনে হয়েছে, বা পাকিস্তানের অভ্যন্তরের যারা সাধারণ মানুষ তারা এই 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 ব্যাপারটার মধ্যে খুব একটা যুক্ত হয় বলে আমার কাছে মনে হয়নি। সেই ক্ষেত্রে পাকিস্তান সরকার আমার মনে হয় যে একাই রয়েছে। আরেকটা প্রসঙ্গ এখানে জরুরি, আপনি উল্লেখ করেছিলেন যে ইমরান খানের মতন একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে কারাগারে রাখা হয়েছে, সে কারণে পাকিস্তানের বর্তমান সরকার এবং সেনা প্রশাসন কেউই তেমন জনপ্রিয় ছিলেন না। তো এই যুদ্ধটা বাঁধিয়ে ওদিকে নরেন্দ্র মোদী যেমন নিজের জনপ্রিয়তায় দোলা দিলেন,
ঠিক তেমনি এখানেও দেখা গেল যে শাহবাজ শরীফের জনপ্রিয়তায় এবং অত্যন্ত অজনপ্রিয় সেনা প্রধানের জনপ্রিয়তায় খানিকটা দোলা লেগেছে। সব মিলিয়ে এই যুদ্ধে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হলো, উভয় পক্ষের ক্ষমতা কাঠামো বেশ উপকৃত হয়েছে। জনাব আহসান, এই পর্যায়ে আমার একটা ছোট্ট, আপনি যদি একটু অনুবাদ মানে আমাদের একটু সাহায্য করেন, যে কাশ্মীরে যখন 25 জন পর্যটক সহ 26 জনকে মেরে ফেলা হলো এবং সেই সময়ে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়েছে বা হয়েছে, এইটা যখন খবর হলো, পাকিস্তান এই খবরটাকে সরকারিভাবে কিভাবে মানে প্রতিক্রিয়া জানালো? গোটা বিশ্বে যেভাবে শোক প্রকাশ করা হয়েছে, সাধারণ মানুষের এরকম যদি মানে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে, অফিসিয়ালিও জানিয়েছে, অফিসিয়ালি একইভাবে জানিয়েছে। মানে আপনি তো বাংলাদেশের মিডিয়াও খুব খেয়াল করেন, ধরেন বাংলাদেশ এটাকে যেভাবে নিন্দা জানিয়েছে, পাকিস্তানের নিন্দা জানানোর ভাষাটাও কি প্রায় একই রকম ছিল? মানে দ্য স্ট্যান্ডার্ড ড্রাফট, উই ডু নট ওয়ান্ট দিস কাইন্ড অফ থিং। একই, মোটামুটি আপনার শোক প্রকাশের ভাষা একই হয়। সেক্ষেত্রে ডক্টর ইউনূসের ভাষাটা সবচেয়ে ভালো হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, জনাব আহসান, আপনাকে ধন্যবাদ। আমি জনাব রায়চৌধুরীর কাছে একটু যেতে চাই। জনাব রায়চৌধুরী, আপনি বলতে চাইছিলেন, প্রশ্ন করতে চাইছিলেন। আমি যে জিনিসটা আমি দেখি আর কি, সেইটাও আপনাকে একটু বলি, যে অতীতের কথা যদি আমরা বাদ দিই, গত 1, 2, 5 বছরে আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা আমি দেখি, কিন্তু ভারত যেন একটা সিদ্ধান্তই নিয়ে রেখেছে যে পাকিস্তানের সাথে তার কোনো রকম যেটাকে বলে হচ্ছে কোনো ধরনের কোনো জল চলো সে করতে দিবে না। মানে একটা খেলা, একটা টুর্নামেন্ট, এটা পাকিস্তানে হবে না, দুবাইতে হবে, কিন্তু তোমার আমার দেশে খেলতে আসতে হবে। মানে ভারতের পক্ষের ব্যাপারটা কি বেশি কিনা আপনি কি বলেন, সেটাও আপনি একটু বলেন। আর জনাব আহসান কিছু কথা বলেছেন, কিছু প্রসঙ্গ তুলেছেন, বেলুচিস্তান, একজন গোয়েন্দা ধরা পড়া, সেই প্রসঙ্গ যদি একটু আমাদের বলেন জনাব রায়চৌধুরী। আপনার বাড়ির পাশে যদি একজন কুখ্যাত ডাকাত থাকে, সারাক্ষণই অস্ত্র শস্ত্র নিয়ে রয়েছে এবং যে কোনো সময় মেরে দিতে পারে আপনাকে, আপনি কি তার সঙ্গে খুব দহরম মহরম করবেন না করবেন? তাকে একটু এড়িয়ে চলবেন। আমার মনে হয় যে জনাব রায়চৌধুরী, আপনি যেসব ভাষা ব্যবহার করতেছেন সেই সব ভাষা হয়তো আপনার মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা, প্রত্যক্ষ রাগ, এগুলি নানা ধরনের আছে, কিন্তু আমরা একটা একাডেমিক, একটা ল্যাবরেটরি আলোচনা এটার মধ্যে আমি বলতে চেষ্টা করতেছি। একাডেমিক লেভেল থেকেই আমি বলছি, জি, একাডেমিক লেভেল থেকেই এখন পাকিস্তানকে আপনি স্টেট মেশিনারির জায়গা থেকে আপনি কুখ্যাত ডাকাত এটা বলতে চান? হ্যাঁ, পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র। আচ্ছা, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ ভারত কতবার প্রমাণ দেবে। আপনি তো সাংবাদিক, তাই আপনার জানার কথা যে ভারত কত ক্ষেত্রে দেখিয়েছে আর যে পাকিস্তান করেছে, এবং কতবার পাকিস্তান সেটা ডিনায়াল মোডে অস্বীকার করে গেছে। অর্থাৎ একটা শুধু দুর্বৃত্ত ডাকাতই নয়, মিথ্যাবাদী রাষ্ট্র, সারাক্ষণ মিথ্যা কথা বলে যায়। আজমাল কাসাব ধরা পড়ার পর প্রায় 6 মাস পর্যন্ত বলে গেছিল যে না না না, ও আমাদের লোকই নয়, ও আমাদের লোকই নয়। তারপর মানলো হ্যাঁ, ও আমাদের। এবং শুধু আজমাল কাসাব ধরা পড়েছিল বলে, না হলে বাকিরা যদি ধরা না মরে যেত, যেমন মেরে ফেলা হয়েছে, তাহলে ওরা বলতে চিনিই না কোনোদিন। এইরকম কোন দুর্বৃত্ত প্রতিবেশী যদি কোনো দেশে থাকে, ভারতের অত্যন্ত দুর্ভাগ্য। আপনারা তো দুজনেই বাংলাদেশের মানুষ, আপনাদের সঙ্গে কি কোনোদিন আমাদের সম্পর্কে এরকম জায়গায় গেছিল? কোনোদিন কি আপনাদের সঙ্গে এরকম ঝগড়া, বিবাদ, মারামারি হয়েছে? কেন হবে? আজকে বাংলাদেশে নতুন কিছু গন্ডগোল হচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ঝগড়া, বিবাদ, মারামারির মধ্যে আমরা কি পাকিস্তানকে টানবো, নাকি এর মধ্যে আসলে একটু ভারতেরও দায়? আমার প্রশ্ন যে কেন বাংলাদেশের সঙ্গে হলো না, নেপালের সঙ্গে, আপনাদের সঙ্গে কি বাংলাদেশের সঙ্গে তো হয় নাই দাদা। একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ তো আসলে মানে পাকিস্তানের মতো নিউক নাই বাংলাদেশের হাতে। আপনারা দেখেছেন, যেটা নিয়ে আপনিও অনেকবার লিখেছেন, প্রতিবাদ করেছেন। মনে করেন কাঁটাতারের বেড়ার মধ্যে ফেলানিকে ঝুলায় রাখলেও, গরু চোর বলে অনেক লোককে মেরে ফেললেও তো কিছু হয় না। বাংলাদেশের ক্ষেত্রে তো বাংলাদেশ সেই জোর, আর কোথায় কিছু হয় না। গরু চোর বলে মেরে ফেলে শাস্তি পায়নি, এরকম উদাহরণ আপনি দিতে পারবেন? আমি ভারতে গরু চোর বলে মারা হয়েছে, আমি শাস্তি পেয়েছে এই উদাহরণ তো আমি জানি না। মানে দুই দেশের কথার মধ্যে আমি দেখুন, আপনারা যদি একটা ন্যারেটিভ তৈরি করতে চান, হ্যাঁ, যে আমরা একটা প্রশ্নের জবাব দিতে, কিন্তু আপনারা না, আমি দাঁড়ান এক সেকেন্ড, কাশ্মীরের প্রসঙ্গে আসছি, তার আগে বলুন তো যে বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ হাফ হয়ে গেল, আর ভারতে যত মুসলমান ছিল 10% ছিল
সালে সেটা বেড়ে 14% হলো। হ্যাঁ, তার মানে কি খুব প্রমাণ হয় যে হিন্দুরা এবং না ভারতবর্ষ সেটাকে আপনি ভীষণ মুসলিম বিরোধী? সেটাকে দাদা আপনি হিন্দু মুসলমান ব্যাপারটা না দেখেও মুসলমানের সংখ্যা বাড়া মানে আপনি তো এটা এরকমও দেখতে পারেন যে ইন্ডিয়া বেশি অপরচুনিটির দেশ, সেজন্য মুসলমানরাও আসছে বা থেকে যাচ্ছে, হিন্দুরাও যাচ্ছে। আপনি সেটাকে অত্যাচারের জায়গায় কেন মানে যেমন যাই হোক আমরা আজকে এই প্রসঙ্গে না এই প্রসঙ্গে হ্যাঁ, না না না, আপনি শুনুন, এই যে ন্যারেটিভটা, জি বালুচিস্তানের প্রথম থেকে ভারত পাঠিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের মদত দিত। এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তখন ভারতের সেই ক্ষমতা ছিল? তখন ছিল ভারতের? ছিল না তো। কাজে তখন মদত দেওয়ার কোনো প্রশ্ন নেই। না আমার কাছে ক্ষমতা ছিল না, ভারতের ক্ষমতা ছিল। জি আমার কাছে কিন্তু মনে হয় দাদা, যদি আপনি যুক্তি বা তর্কের খাতিরে বলেন, একটা রাষ্ট্রের আরেকটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে মদত দেওয়ার জন্য খুব ক্ষমতার প্রয়োজন হয় না। এইটা আপনি কে এই 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 উলানি দেওয়ার জন্য আপনার জন্য অন্য অনেক রাষ্ট্র অনেক শক্তি আপনাকে সাহায্য করবে মনে হয় আর কি। আমাদের কেউ তখন এসবে করতো না। তখন যেহেতু এই ন্যারেটিভটা কেন তৈরি হচ্ছে আমি বুঝতে পারছি, তার কারণ পাকিস্তান গুন্ডা পাঠিয়েছিল কাশ্মীর দখল করার জন্য, হতে পারতো, কাজে ভারতও করেছিল, এটা বলতে হবে। প্রমাণ আছে? কোনো প্রমাণ দিতে পারবেন আপনি? এই আপনি বললেন যে গরু চোর বলে মারা হয়, তাদের কি কোনো অপরাধ তো হতেই পারে যে কোনো দেশে, যে কোনো জায়গায়, তারা শাস্তি পায় কি পায় না, সেইটা হচ্ছে সব থেকে বড়। পায় না, পায় না। বিএসএফ কে বেশ কিছু ক্ষেত্রে দাদা, বিএসএফ কে বেশ কিছু ক্ষেত্রে ইমিউনিটি দেওয়া হয়েছে, এটা আপনি জানেন। বিএসএফ কে মারার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের কথা বারবার বলা হয়েছে, এবং এই যে গরু চোর এই টার্মটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে আপনি জানেন ভারতের সর্বোচ্চ পর্যায় থেকেও এই টার্ম ব্যবহার করেছে, এবং আনফরচুনেটলি আমাদের আগের সরকারও এই টার্ম ব্যবহার করেছে। যদি পুলিশ বা স্টেটের মেশিনারি অ্যাকশন নেয়, তারা অ্যাকশন নেবে না। গরু চুরি হবে বা স্মাগলিং হবে, সবকিছু হবে, তারা অ্যাকশন নেবে না। দাদা থাকবে চুপ করে, এটা বলতে চাইছেন দাদা? দুইটা তো দুই কথা। আপনি তো একটা অ্যাকশন নেবেন, আরেকটা হচ্ছে আপনি গুলি করবেন, এবং সেই গুলিটা দেখানোর জন্য আপনি কাঁটাতারে রেখে দিবেন। এটা পৃথিবীর যে কোনো দেশ হইলেই আপনার সাথে যুদ্ধ করতো কিন্তু, বা অ্যাটলিস্ট কথা বলতো। আপনি বাংলাদেশে উদাহরণ দিলেন বলে আমি বললাম, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের সেই শক্তি নাই, এবং আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই ভারতের বিপক্ষে দাঁড়িয়ে এই শক্তি আসলে নাই। আমি আপনাকে বলি, আমরা একটু ভারত পাকিস্তানেরও নেই। এই যে আলোচনাটা হচ্ছে না, পাকিস্তান ভারতের ধারে কাছে নেই। না না, নাই তো, নাই দেশটা না, নাই তো। সেই জন্য তো ভারত বিগ ব্রাদার এই অঞ্চলে। আজকে যে পরিস্থিতিটা চলছে, সেই পরিস্থিতিটা যদি 2 মাস চলে, ওরা না খেতে পেয়ে মারা যাবে। রাইট। ওদের অর্থনীতি তো নেই, এমনিতেই নেই। রাইট। তারপরে যেটুকু আছে, ওই আইএমএফ এর থেকে একটু টাকা আনবো, ওখান থেকে একটু টাকা আনবো, এনে বেঁচে থাকবো। রাইট। সেটাও শেষ হয়ে যাবে। এবং ভারতের কোনো এবং ভারত জানে যে ভারতের কোনো অসুবিধা হবে না, সেই জন্য ভারত যে কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দিতে পারবে, তাই তো? ভারত বারবার বলে এসছে যে আমরা শুধু টেররিস্টদের ডেনগুলোকে মারবো। ওই যে একজন লোক, সে কি টেররিস্ট নয় যে বলছে হাই হাই করছে, আমার ছেলে মরে গেল, আমার মরে গেল, আমার ফ্যামিলিটা শেষ হয়ে গেল? সে টেররিস্ট নয়? টেররিস্ট কি টেররিস্ট নয়, এটা জবাব আপনি দিন, তারপর আমি বাকি কথা বলবো। জনাব রায়চৌধুরী, আপনি মানে আমরা আলোচনাটা একটু যদি গুছাতে চেষ্টা করি, আপনি বলতেছিলেন যে শুধুমাত্র যেখানে ট্রেনিং সেন্টার সেইখানে ভারত বারবার বলতেছে যে ভারত মারবে। এগুলি যে ট্রেনিং সেন্টার, এই ইন্টেলটা ভারত কোত্থেকে পাচ্ছে? এই ইন্টেলিজেন্সটা সারা পৃথিবী কোথা থেকে পায়? আমেরিকা যখন মেরেছিল, আমেরিকা যখন ওসামা বিন লাদেনকে, আমি ভারতটা কোত্থেকে লাদেনকে না না বললে, আপনি না না বলে সব এড়িয়ে যেতে চাইলে কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বলেন, সত্যগুলো তো স্বীকার করুন, আপনি বলেন। হ্যাঁ, আমি স্বীকার করছি, থাকুন। হ্যাঁ, ওসামা বিন লাদেন কোন দেশে ছিল এবং কোন দেশ এসে তাকে তুলে নিয়ে চলে গেল সেখানে? কারণ ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর ঘোষণা করেছিল আমরা মেরেছি। হ্যাঁ, ভারত পাকিস্তানকে আক্রমণ করছে, পাকিস্তান একবারের জন্য বলে নাই যে আমরা মারছি। ভারত জানিয়ে দিয়েছে বারবার পাকিস্তানকে আক্রমণ করছে না, করছে শুধু টেররিস্ট ক্যাম্পে থাকা টেররিস্টরা, যারা লোক পাঠায় আমাদের দেশে ভারতে মানুষকে মারার জন্য, শুধু তাদের ক্ষেত্রে আক্রমণটা হয়েছে। পাকিস্তান তারপরে প্লেন পাঠিয়ে, ড্রোন পাঠিয়ে ভারতকে অ্যাটাক করেছে। পাকিস্তান অ্যাটাক করলে ভারত তার জবাব দেবেই। পাকিস্তান অ্যাটাক করেছে, পাকিস্তান অ্যাটাক করেছে আগে, পাকিস্তান আগে অ্যাটাক করেছে পাকিস্তান। ভারত টেররিস্ট ক্যাম্পে মারার পর পাকিস্তান ড্রোন ছুড়েছে, পাকিস্তানের
ইয়ে করেছে, অ্যাগ্রেসিভ ইয়ে করে ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলা ছুড়ে কাশ্মীরে কত 19 জন না 17 জন গ্রামবাসীকে মেরে দিয়েছে। আর আমরা তার বদলে কি লাড্ডু দেবো? আর কি হয়? মানে পৃথিবীতে কোনো কিছু হয়েছে কি? মানে জিনিসটা কিরকম যে ধরেন, আচ্ছা ঠিক আছে, আমি এই তর্কের জায়গায়, এবং আমি আপনাকে এটাও বলে রাখছি জি যে যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, বম্বের সময় ভারত কিছু করতে পারেনি, তখন খুব আমেরিকাকে ভয় পেত। এখন কিন্তু যতবার এরকম সন্ত্রাসবাদী আক্রমণ হবে, যারা পাঠিয়েছে তাদের উপর গিয়ে আবার ওরকম মিসাইল পড়বে। রাইট। তারপর পাকিস্তান যা করার করবে। পাকিস্তান যদি তাদের প্রোটেক্ট করার জন্য ভারতের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে যুদ্ধ হবে। আপনি মানে পাকিস্তানের মধ্যে আক্রমণটারে কিভাবে আলাদা করতে পারতেছেন যে এটা ট্রেনিং সেন্টার, এটা তাদের, এটা আমি বুঝতে পারতেছি না। কিন্তু আপনি আমাকে এই জিনিসটা আমাকে একটু বলেন তো, যে ধরেন পাকিস্তান অনেকবার মানে আছে না, আপনি আলাদা করতে পারলেন না। আমি আপনাকে একটা ডেফিনিট কোশ্চেন করেছিলাম। জি জি বলেন তো। যে লোকটা কান্নাকাটি করছিল, হ্যাঁ 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 যেই স্টেজ ইত্যাদি নামের তাদের সংগঠন আছে, সব কথাগুলোর মানেও বুঝতে পারি না আমি। তো যাই হোক, যে লোকটা কান্নাকাটি করছিল, আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিলাম, সে টেররিস্ট কি টেররিস্ট নয়? জনাব রায়চৌধুরী, এই প্রশ্নটা আমি আপনাকে জনাব রায়চৌধুরী, আপনি কি পাকিস্তানের মধ্যে এত প্রিসাইজ ভাবে মারতে পারতেছেন যে শুধু টেররিস্টদের মারতেছেন? তার বাড়ি You are that informed about Pakistan. India is that informed about Pakistan যে আপনি একদম প্রিসাইজ করে শুধু টেররিস্টদের মারতে পারতেছেন। সে লোকটা কান্নাকাটি করছে কেন? যে সে যেখানে থাকতো, আমি যদি থাকতাম তাহলে আমিও মরে যেতাম, কেন আমি থাকলাম না? ঠিকঠাক মেরেছে, সেটাই তো প্রমাণ হয়ে গেল যে ঠিকঠাক জায়গায় মেরেছে। তার ছেলে যে আরেকজন টেররিস্ট, সে মারা গেছে। আপনারা যদি টেররিজম বলে কিছু নেই অস্বীকার করতে চান, তাহলে কোনোদিন আমাদের এবং আপনাদের সঙ্গে মিল হবে না। না না, ঠিক আছে, এখানে আমরা উই দিয়ে না করি, এখানে আমরা উই দিয়ে না করি। এক সেকেন্ড দাঁড়ান, জি বলেন। এক সেকেন্ড দাঁড়ান। যে লোকটা মারা গেছে তাকে সারা পৃথিবী টেররিস্ট হিসেবে জানে, কিন্তু আপনি যদি সেটা অস্বীকার করতে চান, তাহলে আর আমি কি করতে পারি? পাকিস্তানেরই অর্গানাইজেশন গুলো টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডেজিগনেটেড। সারা ওয়ার্ল্ডে আমেরিকা কোনো সময় করেছে, ইউনাইটেড নেশনস কোনো সময় করেছে। চীনের জন্য অনেককে করা যাচ্ছে না, কারণ চীন ভিটো দিয়ে দিচ্ছে। বাকি সারা পৃথিবী একসঙ্গে জানে এরা কারা। আপনি যাকে টেররিস্ট মানে মানে উনাকে কি এইটাও এ প্রমাণ আছে যে তাকে পাকিস্তান স্টেট হিসাবে স্পন্সর করতেছে ওই টেররিস্টকে? অবশ্যই। দাউদ ইব্রাহিমকে কে প্রোটেক্ট করে রেখেছিল? ওকে, না না না, দাউদ ইব্রাহিম বম্বের প্রথম অ্যাটাকের জন্য দায়ী, তাকে কে প্রোটেক্ট করে রেখেছিল? এটাও কি আপনাদের জানা নেই? সেইটা আপনি যদি দাউদ ইব্রাহিমের কথা বলেন জনাব রায়চৌধুরী, আমরা আবার আসবো, তাহলে আপনি শুধু পাকিস্তানকেই যে তাকে পাকিস্তানি যে শুধু তাকে প্রোটেক্ট করেছে সেটা আপনি একভাবে বলতে পারবেন না। এটার সাথে অনেকগুলি ইন্টারন্যাশনাল জিনিস জড়িত, টাকা জড়িত, মাফিয়াগিরি জড়িত, ব্যবসা জড়িত। আপনি পাকিস্তানি স্টেটকে ছবি বারবার বেরিয়েছে, এবং গত 20 বছর ধরে সে যেখানে রয়েছে সেটা পাকিস্তান নয়, সেটা পৃথিবীর বাইরের কোনো জায়গা, মঙ্গল গ্রহ। ওকে, আপনি আপনার বলেছেন। আমি একটু জনাব মাসকাত হাসান আপনার কাছে জানতে চাই যে জনাব মাসকাত হাসান, আপনি এই বিষয়টা পাকিস্তানের জনগণের কথা আপনি বলছিলেন যে যারা এই যুদ্ধটা চান না তাদের কথা আপনি বলতেছিলেন, কিন্তু এইটা তো ঠিক যে ভারত সেই বম্বের হোটেলের কথাও যদি আমি বলি, মুম্বাইতে যে হোটেলের আক্রমণ, ভারত কিন্তু বারবার আক্রান্ত হয়েছে, এবং বারবার আক্রান্ত হওয়ার পরে আমরা নানা ধরনের গ্রুপের কথাও আমরা শুনেছি যে অমুক গ্রুপ, তমুক গ্রুপ, তমুক গ্রুপ। এদের প্রতি আমি যদি স্টেট স্পন্সরশিপের ব্যাপারটা একটা অস্বীকৃতি জানানোও আমি দেখি, কিন্তু এইটা তো সত্য যে ওইখানে যখন মানুষ মরছে, ওইখানে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে এই পক্ষে বা পাকিস্তানে, তখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা ঠিকই হচ্ছে। আপনি কি মনে করেন না যে আসলে এই যুদ্ধটাকে পাকিস্তান আসলে ডেকে নিয়ে আসছে? আমরা কিন্তু সম্পর্কের উন্নয়নের জায়গা থেকে, মানে আমি বলবো যে 85 থেকে অ্যাটলিস্ট 95 সাল পর্যন্ত আমরা কিন্তু সম্পর্কটা একটা জায়গায় যাক সেটা আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ধীরে ধীরে নানা কারণে, মানে কারগিল থেকে শুরু হয়ে নানা কারণে এটা আসলে আরেকটা জায়গায় যাচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন? এবং এই যুদ্ধটাকে, মানে সোজা প্রশ্নটা যদি আমি এভাবে করি, এই যুদ্ধটাকে পাকিস্তানই আসলে ইনভাইট করতেছে কিনা, পারবে না লাগবে না জেনেও? 2014 সালে পেশাওয়ারে একটা শিশুদের স্কুলে ইসলামের নামে সন্ত্রাসী হামলা হয়েছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। এবং সেইখানে অনেক শিশু মারা যায়, তাদের মধ্যে সেনাবাহিনীর
যে সৈনিকরা তাদের সন্তানও ছিল, এবং এরপর যেটা হয়, এই শিশু মৃত্যু দেখে পুরো পাকিস্তান সমাজ আন্দোলন সংগ্রাম শুরু করে, এবং তখন পাকিস্তান সরকার সন্ত্রাসবাদ বিরোধী লড়াই শুরু করে। এর পাশাপাশি পাকিস্তানকে IMF এর লোন পাওয়ার জন্য আহ, সে যে গ্রে লিস্টে ছিল, এই যে সন্ত্রাসবাদ, সোভিয়েত যুদ্ধের পরের সন্ত্রাসবাদ বা 9/11-এর সময় আমেরিকাকে ওয়ার অন টেররে সাহায্য করতে গিয়ে সন্ত্রাসবাদ, এসবের কারণে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছিল, তাতে FATF নামে যে একটি অর্থনৈতিক সংস্থা রয়েছে প্যারিস ভিত্তিক, তাকে তাকে তার অনেকগুলো শর্ত পূরণ করতে হচ্ছে। তা ছিল হচ্ছে, সন্ত্রাসী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, মাদ্রাসাগুলোতে সরকারের মনিটরিং নিয়ে আসতে হবে, তাদের আয় ব্যয়ের হিসাব দেখতে হবে, এবং এইভাবে পাকিস্তানে এই টোটাল ইসলাম পন্থাটা 2014 পরে এমন একটি অজনপ্রিয় জায়গায় গিয়েছে। আপনি দেখবেন ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো একটি দুটি আসনের চেয়ে বেশি পায়নি। মানে পাকিস্তানে সেই ক্ষেত্রে একটি কট্টর ইসলামপন্থী দল দেশের ক্ষমতায় যাবে বা গিয়ে প্রধানমন্ত্রী হবে বা গিয়ে বলবে যে হ্যাঁ এটা এখন থেকে কট্টরপন্থী ইসলামের দেশ, এরকম পরিস্থিতি তো কল্পনাও করা যায় না। সুতরাং ওই 2014 সালের পরের বাস্তবতা না জেনে যদি ধরুন আমরা এই আলোচনাটা টেনে লম্বা করতে থাকি, তাতে তো খুব একটা লাভ হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে, যেহেতু যুক্তরাষ্ট্রের পাকিস্তান এবং ভারত দুজনের সঙ্গেই একটি চমৎকার ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে, জাতিসংঘেরও একটি চমৎকার সম্পর্ক রয়েছে, সেখানে এই উভয় পক্ষকে ডেকে উভয়ের বিরুদ্ধে যে ডোসিয়ার রয়েছে, তাদের কাছে উভয়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের ব্যবহার করার যে ভিডিও রয়েছে, প্রমাণাদি রয়েছে, সেগুলো উত্থাপন করুক এবং এরা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করুক। এখন ভারত একটি সফল রাষ্ট্র, কিন্তু তাই বলে ভারত তো আমেরিকার নয় যে মনরো ডক্ট্রাইন নীতির মতো সে পৃথিবীর যে প্রান্তে পাবে সেখানে গিয়ে মানুষ খুন করে আসতে পারবে। যেমন ধরুন আমেরিকায়, কানাডায় শিখদেরকে হত্যা করার অভিযোগ উঠেছে, এরকম পাকিস্তানের মধ্যেও এরকম অ্যাডভেঞ্চারিজম চলছে। কিন্তু মাসকাত ভাই, দীপ্তেন্দ্র দাদা যেটা বললো যে ভারত যদি আক্রান্ত হয়, ধরেন ভারত যদি দেখে যে তার 25 জন পর্যটক, নিরীহ পর্যটক, হিন্দু না মুসলমান, সেটা দেখে তাদেরকে মাথায় গুলি করা হয়েছে, তাদেরকে স্ত্রীকে পাশে রেখে, এবং দিস ইজ এন স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের ক্ষেত্রে ভারত যদি ক্রিয়া প্রতিক্রিয়া না জানায়, এবং ভারত যদি জানে, মনে করে যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র তাকে পাশে থেকে, একটা ডাকাত রাষ্ট্র পাশে থেকে ট্রেনিং দিচ্ছে, এবং যেটা মনে করার বা তথ্য প্রমাণ সহ থাকার অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে বলে তারা মনে করে, তারা আসলে কি করবে? মানে পাকিস্তানের ভিতরের যে জনগণ, তারা কি এই ব্যাপারটাকে আসলে অ্যাড্রেস করতেছে যে কেন আমরা এটা করব? মানে আমাদের দরকারটা কি এখন আর এটা করার? এখন এখন এই ক্ষেত্রে তারা স্পেসিফিক্যালি এটা করেছে কিনা সেটারই তো প্রমাণ দরকার। আপনাকে আমি বললাম না যে 2014 সালের আগের বাস্তবতা নিয়ে বসে থাকলে এবং তাহার প্রেক্ষিতে একটা জাজমেন্ট চাপিয়ে দিলে তো হবে না। এখন তো এই যে কাশ্মীরের অভ্যন্তরে যে পহেলগামে যে ঘটনাটা ঘটেছে, এটার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আছে, এটা নিশ্চিতভাবে প্রমাণ করার পরে না আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন। আপনি নিজেই জুরি হবেন, নিজেই জাজ হবেন, নিজেই এক্সিকিউশনার হবেন। এটা কেমন একটা খুব মানে হালকা ব্যাপার হয়ে গেল না? যৌক্তিক দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? আমি একটু, জনাব রায়চৌধুরী, আপনি কি একটু ছোট করে বলবেন, ধরেন পহেলগামের এইটার মধ্যে পাকিস্তান রাষ্ট্র হিসাবে জড়িত, এই হত্যাকাণ্ডের মধ্যে, এই সন্ত্রাসী কাণ্ডের মধ্যে, এটা দিয়ে পাকিস্তান আসলে কি অর্জন করতে পারে? মোটিভটা কি আসলে, কি হবে? একটু ছোট করে 1 লাইন 2 লাইনে যদি বলেন, অনেকগুলি বিষয় আমাদের। আচ্ছা, হ্যাঁ, না, এটা হচ্ছে পাকিস্তানের মধ্যে, পাকিস্তানকে তো কোনো গণতান্ত্রিক সরকার চালায় না পাকিস্তান, ওগুলোকে গণতন্ত্র বলে না, যেখানে ইমরান খানকে কোনো একটা কারণ দেখিয়ে জেলে পুরে ফেলা হয়। আম আদমি পার্টিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটাও তো গণতন্ত্র নয়, না? আম আদমি পার্টি মানে পাকিস্তান এটাতে কি অর্জন করবে? আমি শুধু এইটা বলতে চাচ্ছি, গণতান্ত্রিক হোক না হোক, অনেক বড় রাজ্য পাঞ্জাব শাসন করছে, আপনি জানেন না, তাই আপনাকে এটা জানিয়ে রাখেন। জি, তথ্যগুলো ঠিক থাকলে একটু সুবিধা হয়। ভোট পেয়েছে, অনেক আসন পেয়েছে, কয়েকটি আসনের কারণে সে সংখ্যাগরিষ্ঠতা পায়। আপনাকেও তথ্যগুলো একটু জানিয়ে দিলাম যাতে আপনারও একটু বুঝতে সুবিধা হয় যে জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার সেখানে সুস্পষ্টভাবে চোখে পড়েছে। এটা তো আমরা ভোট কভার করেছি, দেখেছি। ঠিক, আমি বুঝতে পারলাম না কোন স্টেটের কথা হচ্ছে এটা। পাকিস্তানে
যে গত নির্বাচনটি হয়েছে সেখানে তো আহ, জনগণ ভোট দিয়েছে এবং সেখানে অনেক বাধা তখন পেলেও ইমরান তিনটে খানের একটা অনেক পার্টি তো ছিল, ইমরান খানের তো একটা পার্টি ছিল, সেই পার্টি হিসেবে ভোটে দাঁড়াতে পেরেছিল। পার্টিটা তো ভোট করেছে এবং সেই ভোটে তারা সাফল্যও পেয়েছে। সেই পার্টিরা সেই পার্টি না হিসেবে কিন্তু দাঁড়াতে এখন পেরেছিল। ওইটাই মানে আম আদমি পার্টির উপরে আপনি যেহেতু আরেকবার চলেছে, আমি আরেকবার আপনাকে বলছি, আপনার তথ্যগুলো একটু যাচাই করে নিন। আমার এই কাছে আম ইমরান আদমি খানের পার্টি কি তার পার্টি হিসেবে আসলে আপনি ভোটে লড়তে খেয়াল করে পেরেছিল? দেখুন না না জনাব যেভাবে রায়চৌধুরী, জনাব পাকিস্তানের রায়চৌধুরী, আমরা খেয়াল সেনাবাহিনী করার কিছু নেই, আমি আমরা জানি। আমরা আমরা আমি জানি হয়েছে, ইমরান খানের গণতন্ত্রের পার্টি বন্ধ তর্কে করে দেওয়া আমরা একটু হয়েছিল, গণতন্ত্রের তারা তর্কটা একটু নির্দল আলাদা হিসেবে রাখবো। ভোটে গণতন্ত্রের লড়েছিল। তর্কটা আমরা করব, না, গণতন্ত্রের তর্ক। আমি জানি যে তারা নির্দল হিসেবে ভোটে লড়েছিল, না তাদের ঠিক ব্যান আছে, করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, গণতন্ত্রের এবার তর্কটা আপনি আমরা আপনার করব, তথ্যটা ঠিক করে গণতন্ত্রের নিন। তর্কটা আমরা করব, ওটা একটু পরে গণতন্ত্র করি, নয়। একটু পরে করি। আপনি আমাকে বলেন যে পাকিস্তান স্টেট হিসাবে ওই টেরোরিজম স্পন্সর করে আসলে কি প্রমাণ করতে চায় পৃথিবীর কাছে, বা কি লাভ করতে চায়? না, এটা হচ্ছে পাকিস্তানের আর্মির, আমি পাকিস্তান রাষ্ট্র, এমনকি পাকিস্তান যদি গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সরকার যদি সেখানে সর্বেসর্বা হতো, তাহলে এই অবস্থাগুলো সলভ হয়ে যেত অনেকদিন আগে, হয়তো অনেকটা সলভ হয়ে যেত। কিন্তু সেখানে আর্মি হচ্ছে সর্বেসর্বা, এবং আর্মি এই ধরনের অর্গানাইজেশন গুলোকে হাতে রাখে এবং বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধিয়ে রাখে। পাকিস্তানের সঙ্গে গন্ডগোল শুধু ভারতের নয়, আফগানিস্তানের উপর গিয়ে মিসাইল ফেলছে পাকিস্তান। ভারতের সঙ্গে শুধু নয়, ইরানের সঙ্গে, যতগুলো প্রতিবেশী আছে সব জায়গাতে পাকিস্তান আর্মি একই কাজ করছে, নানা ধরনের। আর এই যে পুরো সন্ত্রাসবাদ, এই জিনিসটাই তো তৈরি করেছিল পাকিস্তান আফগানিস্তানকে যখন রাশিয়া ঢুকেছিল। অর্জনটা কি, মানে অর্জনটা কি, ঘোষণাটা কি, বা পাকিস্তান আর্মি? এইগুলো না থাকলে পাকিস্তানের আর্মির ইম্পর্টেন্স থাকবে না পাকিস্তানের মধ্যে। এই যে পাকিস্তানে, বাংলাদেশে তো আর্মি কোনো শাসনের স্তম্ভ নয়, ভারতে তো আর্মি কোনো শাসনের স্তম্ভ নয়, তারা গণতান্ত্রিক সরকাররা যা বলে সেই অনুযায়ী কাজ করে। পাকিস্তান কেন অন্যরকম? কারণ পাকিস্তানের আর্মি হচ্ছে সর্বেসর্বা হয়ে থাকতে চায়, বিশাল বড় লোক সমস্ত জেনারেলরা, সমস্ত উচ্চপদস্থ অফিসাররা। না না, সেটা আরেকটা তর্ক হচ্ছে। সুতরাং পাকিস্তানের দরকার হচ্ছে, পাকিস্তানের আর্মি এগুলি করছে। পাকিস্তানের নয়, আমি আবারও বলছি, পাকিস্তান আর্মির দরকার। ওকে, পাকিস্তান আর্মির দরকার, ঠিক আছে। আপনি এটি বললেন, কিন্তু কি অর্জন পাকিস্তানের আর্মি করতেছে 25 জনকে মেরে, সেটা আমি বুঝতে পারতেছি না। অনেকে দেখেন, আমি আরেকজন আরো সহজ করে কি করে বলবো, আমি তো বাংলা ভাষাতে বললাম জি, যে বিভিন্ন জায়গায় ভারতে, আফগানিস্তানে, ইরানের সঙ্গে নানা জায়গায় এই ধরনের নানা রকম গোলমাল লাগিয়ে রাখলে পাকিস্তানের ভেতরে পাকিস্তানের আর্মির ইম্পর্টেন্সটা থাকবে। আবার কেউ কেউ তো এটাও বলতে পারেন যে তালেবান শাসন চালু হওয়ার পরে আফগানিস্তানের সাথে যাতে সবাই খুব সতর্কতার সাথে মিশছে, তখন ভারত এক্সট্রা সুইট ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আফগানিস্তানের সঙ্গে করতেছে, যে পাকিস্তানের অভ্যন্তরে যাতে এক ধরনের এইগুলি চলতেই থাকে। এটাও তো কেউ কেউ বলতে পারে, তাই না? আমরা ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করলে, আর মানে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করতেছে হচ্ছে যে তালেবান শাসন আসার পরে, কিন্তু যুক্তি হয়, তালেবান শাসনের সাথে আসার পরে কিন্তু হয়, তাহলে আফগানরা তো এই কথা বলবে যে ভারত যদি আজকে পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করে, ও তাহলে আমাদের মারবে বলে ভালো করছে। তাহলে ভারত কারোর সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করবে না এই যুক্তি অনুযায়ী। আমি একটা কোট আপনাকে শোনাতে চাই। আপনি জানেন যে এই কোটটা আসলে অনেক জায়গায় অনেকভাবে ঘুরতেছে। আপনি শুধু এটা নিয়ে একটু যদি মন্তব্য করেন জনাব রায়চৌধুরী। আমি জনাব মাসকাত হাসানের কাছে প্রশ্নে আসতেছি, সেটা হচ্ছে যে ভারতের অন্যতম মানে খুব জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধিজীবী অরুণজিৎ রায় এরকম বলেছেন যে পাকিস্তান ও ভারত যুদ্ধে জড়ায়নি, জড়িয়েছে এদের সরকার। দুই দেশের ব্যবসায়ী গোষ্ঠী, চলচ্চিত্র শিল্প, জনগণ একে অপরের সঙ্গে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করছে না। এই যুদ্ধ আসলে একটা নাটক, যা সীমান্তের দুই পারের শাসক গোষ্ঠীর রচনা, যারা ভয় ও ঘৃণা থেকে মুনাফা করে। আপনি কি একটু মন্তব্য করবেন কিনা? তিনি 2-2-2 বলছেন, আপনি যেমন 1-1-1 বলছেন, উনি কিন্তু দুই রাষ্ট্রের কথাই বলছেন। জনাব রায়চৌধুরী। আমি জি, এইগুলো না ওই বামপন্থীরা থাকে, সারা পৃথিবী জুড়ে ছিল। একসময় ইউএসএসআর এদের টাকা পয়সা দিত, এখন ইউএসএসআর দেয় না, অন্য অনেক লোকজন আছে, আমেরিকায় ওকরা আছে, এবং তারা এই সেম ন্যারেটিভ পৃথিবীর সর্বত্র চালিয়ে যায়। এদের প্রমাণ করার একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে মানুষ নয়, ওই গণতান্ত্রিক শাসকরা নয়, ব্যবসায়ীরা সব চালাচ্ছে, অর্থাৎ যাতে গণতন্ত্রকে ধ্বংস করা যায়। এখন দেখুন, আমার এই মতটাতে কোনো আপত্তি নেই যে দুটো দেশের সরকার অবশ্যই নিজেদের মধ্যে মারামারি করছে, কিন্তু ভারতের বিশাল সংখ্যক জনগণের সমর্থন রয়েছে এই লড়াইতে, এবং নরেন্দ্র মোদী যদি এই লড়াইটা না করেন তাহলে তার জনপ্রিয়তা জিরোতে নেমে আসবে। কারণ
নরেন্দ্র আমরা মোদী পড়ে পড়ে নরেন্দ্র মার মোদীর খাবো জনপ্রিয়তা সারাক্ষণ, নরেন্দ্র কেউ মোদীর এসে মারবে, আর তারপরেই সবাই বলতে শুরু করবে যে না না না, যুদ্ধ করতে নেই, শান্তি করো, শান্তি করো, ভালোবাসো। ভারতবর্ষ গিয়ে জঙ্গিদের ভালোবাসতে পারবে না, ভারতবর্ষের মানুষ জঙ্গিদের ভালোবাসতে দেবে না, সেই দিন শেষ হয়ে গেছে। এইটাই আমি জানাবো। আহ, আমি একটু জনাব মাসকাত হাসান আপনার কাছে একটু ইয়ে করতে চাই যে আহ, পাকিস্তানের ক্ষেত্রে যে এই অভিযোগ যে পাকিস্তান আসলে সন্ত্রাসবাদকে লালন করে, সন্ত্রাসবাদকে পুষ্ট করে, এবং পাকিস্তানের আর্মির বিরুদ্ধে যে অভিযোগ, এইটা মূলত পাকিস্তানের আর্মিরাই আসলে পাকিস্তানকে চালায়, যতটাই গণতন্ত্রের মোড়কে চালাক না না চালাক, এবং তাদের যেহেতু কারো কাছেই কোনো জবাবদিহি করতে হয় না, জনগণের কাছে যেতে হয় না, সেহেতু তাদের গুরুত্ব বজায় রাখার জন্য, চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য তাদের এরকম একটু ট্রাবলড ওয়াটার লাগে। আজকে ভারতের সাথে, কালকে কাশ্মীর নিয়ে, পরশুদিন আফগানিস্তানের সাথে, তরশুদিন তালেবান নিয়ে, এরকম তাদের করতেই হয়। এইটা পাকিস্তানের জনগণ, পাকিস্তানের ইন্টেলিজেন্সিয়া এই ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন, যে পাকিস্তানের আর্মি যে দেশটা 1947 সালের পর থেকে আজ পর্যন্ত জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে, এবং এটা থেকে আসলে রেহাই বা মুক্তির কোনো রকম কোনো উপায় আছে কিনা জানি না, বা এটাকে আসলে কিভাবে দেখে জনাব মাসকাত স্যার? এটা দুর্ভাগ্যজনক যে যেমন পাকিস্তানের সব দেশের একটা সেনাবাহিনী থাকে, আর সেনাবাহিনীর একটা দেশ আছে সেটা পাকিস্তান, আর সব দেশেই ব্যবসায়ী থাকে, কিন্তু ব্যবসায়ীদের একটা দেশ আছে সেটা ভারত। এখন তো এখন এই যে ধরুন পাকিস্তানে আপনি যদি সাম্প্রতিক বছরগুলোতে লক্ষ্য করে থাকেন, সেনাবাহিনীর কিন্তু সেই শৌর্য বীর্য কিছুই নেই সেখানে। নাগরিক সমাজ প্রকাশ্যে যেভাবে সেনাবাহিনীর সমালোচনা করে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে তারা উপহাসিত, সমালোচিত, সেখানে একটি সমাজে এতটা অপছন্দনীয় হয়ে বেঁচে থাকে কি করে তারা, এই নিয়েই আমার মাঝে মধ্যে মানে বেশ প্রশ্ন জাগে। তাছাড়া আহ, এই যে ধরুন ইমরান খানের মতো একজন জনপ্রিয় নেতা, তিনি কারাগারে রয়েছেন এবং তার যে রাজনৈতিক দল সেটি তারুণ্যের রাজনৈতিক, ফলে সেনাবাহিনী পাকিস্তানে খুবই অপছন্দের পাত্র। এমন নয় যে সেনাবাহিনীকে ঘাড়ে নিয়ে সবাই ঘুরছে। আর পাকিস্তানে আহ, রাজনীতিতে গত দুটো নির্বাচনে যেটা দেখলাম, যে সেখানে ধরুন এই যে কাশ্মীর ইস্যু কোনো এজেন্ডা নয় বা অ্যান্টি ইন্ডিয়া। আমার মনে হয় যে যারা ধরুন ওই অতীতের সমস্ত চিন্তা ভাবনাগুলো পাকিস্তান সম্পর্কে পোষণ করেন, তাদের উচিত যে অন্তত পশ্চিমা যে সাংবাদিকরা সেখানে রয়েছেন পাকিস্তানে, তাদের সঙ্গে কথা বলে একটু জেনে নেওয়া যে সেনাবাহিনী সেখানে কিরকম একটা চাপের মধ্যে রয়েছে, এবং ওই চাপের মধ্যে থেকে মাসকাত ভাই, সে তো আর এই অ্যাডভেঞ্চার করতে পারছে না। তো মাসকাত ভাই, সন্ত্রাসবাদীদের সে যদি প্রশ্রয় দেয় তাহলে সে সে জনপরিসরে টিকতে পারবে না। না আপনি তো মাসকাত ভাই, সেখানে আপনি তো মাসকাত ভাই, হ্যাঁ, আপনি এইটা আমাকে একটু মানে আপনার জায়গা থেকে একটু পরিষ্কার করবেন কিনা। আমি সাদামাটা ভাষায় দূর থেকে যা দেখি সেটা হচ্ছে অনেকটা এইরকম, ইমরান খানের সাথে সেনাবাহিনীর একটা প্রেম ছিল। ইমরান খান খেলোয়াড় থেকে, বিশ্বকাপ জয়ী অধিনায়ক থেকে, খুব জনপ্রিয় একজন মানে নবীন রাজনীতিবিদ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইমরান খানের সাথে সেনাবাহিনী প্রেমটা আর থাকলো না। ইমরান খান শুধু সেই জায়গা থেকে দূরেই গেলেন না, অনেক জনপ্রিয় থাকা সত্ত্বেও এখনও তিনি জেলেই আছেন। তার মানে পাকিস্তানের আর্মি যদি চায়, কালকে মাসকাত হাসান ভাই যাই বলুক না কেন, যে কোনো লোককেই আসলে ক্ষমতার কেন্দ্রে আনতে পারে, ছুঁড়ে ফেলে দিতে পারে, আটকে রাখতে পারে। ব্যাপারটা কি ওরকম দুই লাইনে আমরা যেতে পারি না, মানে বা যেতে আমাদের হবে? এটাই মানে পাকিস্তানের সেনাবাহিনী যেটা করে সেটা জি, হচ্ছে সে হর্স ট্রেডিং করে। সে দেখে যে এইবার কে রেসে সম্ভাবনাময়, তখন তার পক্ষে হর্স ট্রেডিং করে আপনার 10 থেকে 20 জন সাংসদকে সে জিতিয়ে আনার জন্য তার সমস্ত এনার্জি দেয়। আপনি দেখেন ইমরান খান যে ক্ষমতা থেকে সরে গেলেন, সেটা ইমরান খান ক্ষমতায় আসলেন যখন, তখনও ইমরান খান কিন্তু রেসে এগিয়েই ছিলেন। শুধু যেটা ফ্যাসিলিটেট করেছে আর্মি সেটা হচ্ছে যে একটা প্রি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সে সময়ের পাকিস্তান পিএমএলএন, এই যে শাহবাজ শরীফ যারা ক্ষমতায়, এদের কিছু প্রার্থীকে বাধা সৃষ্টি করে রেস থেকে তাদেরকে একটু দূরে রেখে ইমরান খানকে তারা কি করলো, সংখ্যাগরিষ্ঠতা পেতে সাহায্য করলো। আবার ধরুন ইমরান খানের কোয়ালিশন পার্টনার যারা ছিল তাদের ওই 15 জন সাংসদকে
টাকা পয়সা দিয়ে কিনে এদেরকে বিক্রি করে দিল ধরেন শাহবাজ শরীফদের কাছে। রাইট। ফলে শাহবাজ শরীফরা আবার ক্ষমতায় চলে গেল। ওরা ওই 10 থেকে 20টা ঘোড়া বিক্রি করে না এবং সেই ঘোড়া ব্যবসা নিয়েই তারা এখন চাপের মধ্যে রয়েছে, জনসমালোচনার মুখে ভাস্কর ভাই, রয়েছে। কিন্তু আপনি এটাকে তাকে অনেক বড় করে আসলে না ভাস্কর ভাই, তুলে ধরা হয়। আপনি এটাকে হর্স ট্রেডিং হিসেবে দেখলেও দেখতে পারেন, কিন্তু আমার কাছে কিন্তু পাকিস্তান আর্মিকে দেখলে আমার কাছে মনে হয় হচ্ছে ওই যে লার্জ হেড্রন কলাইডারের মধ্যে বিগ ব্যাংটা করতে চেয়েছিল না, সেটা গডস পার্টিকেল হিসাবে। বিকজ আপনি যত কিছু আয়োজন করেন আপনার একটা গডস পার্টিকেল লাগবে। পাকিস্তান আর্মি ইজ দি গডস পার্টিকেল অফ দি, এখন এটা যদি আপনি ডেমোক্রেসি বলতে চান, মানে আপনি যতই এটাকে মানে হর্স ট্রেডিং হলে তো আমি আগায় গেছি এখন আমাকে সাপোর্ট করবে, আমি এখন ফার্স্ট হবো, ব্যাপারটা এরকম না। দ্য নেসেসারি, বা আমি আবারও বলি গডস পার্টিকেলটা তো পাকিস্তান আর্মি, ইজন্ট ইট? অত বড় না, কারণ জনঘৃণার মুখে যে থাকে সে কি অত বৃহৎ কিছু? আর নতুন প্রজন্মকে আপনি চিন্তা করে দেখেন, আপনি বাংলাদেশের যে নতুন প্রজন্মকে দেখলেন গত জুলাই অগাস্টে, পাকিস্তানেও কিন্তু ওই নতুন প্রজন্মটি পিটিআই এর সমর্থক। আপনি নতুন প্রজন্মের ভাষাটা একটু পড়ে দেখার চেষ্টা করেন, তারপর আপনি বুঝতে পারবেন যে যেটা এতদিন অনেক বড় মূর্তি হয়েছিল সেটা ধীরে ধীরে এই হীরক রাজার মূর্তিটা ধীরে ধীরে ঢলে পড়ে যাওয়ার সময় এসেছে কিনা বা ওই দিকেই যাচ্ছে কিনা। ওকে, আমি একটু জনাব রায়চৌধুরীর কাছে যাই। জনাব রায়চৌধুরী, একটা তো আছে যে মানে যা হইতেছে যা ঘটতেছে, আরেকটা তো আছে যে নম চমস্কির একটু ধার করে বলি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনার কাছে কি মনে হয়, আপনি সাংবাদিকতা থেকে একটু দূরে আছেন কিছুদিন, কিন্তু সাংবাদিকতা করেওছেন বহুদিন, আপনার কাছে কি মনে হয় যে ভারতীয় মিডিয়া এখন তথ্য দেওয়ার থেকেও তথ্য রচনা করতে বা সম্মতি অসম্মতি উৎপাদনের ক্ষেত্রে তারা অনেক বেশি মানে চেষ্টা করতেছে, চেষ্টার মধ্যে আসে? আমি পাকিস্তানেরটা যদি আমি বাদও রাখি, ভারতীয় গণমাধ্যম যখন বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হলো, তখন ভারতীয় গণমাধ্যমের যে ভাষা, যে তথ্য দেওয়ার যে চেষ্টা, সেটা দেখে আমি আমার কথা আমি বলে রাখি, আমি পার্সোনালি ঠিক করে রেখেছি এরপরে যদি আবার কোনোদিন ক্লাসরুমে শিক্ষকতার কখনো সুযোগ হয়, কি কি করা যাবে না হিসাবে আমি সেগুলি দেখাবো। তো এই জিনিসটা যতদিন চলবে, ভারতে কোনো সন্ত্রাসবাদী শক্তি টিকে থাকতে পারবে না যদি না আরেকটা রাষ্ট্র তাকে মদত দেয়। এমনিতে ধরেন যে দাদা আপনি যে প্রপোর্শনটা বললেন, মানে 10 জন মারলে গিয়ে 100 জন খুঁজে খুঁজে মারা হবে, এই প্রপোর্শনটাতে এইটা করার ফলে ভারত কি যেটাকে বলে হচ্ছে নাগরিকদের জন্য একটা নিরাপদ রাষ্ট্রে পরিণত হওয়া, সেই পথে কি আসলে মানে ঠিকঠাক আছে, মানে এইটা করতে পারতেছে, মানে ভারত ক্রমাগতভাবে খুব নিরাপদ রাষ্ট্রে পরিণত হচ্ছে? ভারত এত বড় দেশ যে এখানে মানুষের নিরাপত্তা দেওয়া, এত বড় দেশে কোনো আমেরিকাও পারে না তার নাগরিকদের এইভাবে নিরাপত্তা দিতে। প্রতিদিন সেখানে নানা রকমের ঘটনা ঘটে চলে। হ্যাঁ, তো কারণ অত পুলিশ, অত আর্মড ফোর্সেস থাকতে পারে না। কাশ্মীরে 2 কোটি না 3 কোটি পর্যটক গেছে 1 বছরে। এত মানুষকে নিরাপত্তা দেওয়া কি সম্ভব কোনো আর্মড ফোর্সেস এর পক্ষে? নিশ্চয়ই। বৈসারানে কেন কোনো আর্মড গার্ড ছিল না, কেন একটু নজর দেওয়া হয়নি, সেটা একটা বড় প্রশ্ন। সেখানে গাফিলতি ছিল, যে গাফিলতিটা সুযোগ নিয়েছে এরা, সেটা অবশ্যই ঘটেছে। কিন্তু এই যে কোথাও কোনো গাফিলতি ঘটবে না একদম, এইটা করা খুব কঠিন। মানে এইটা ভারতের সরকারের বা ভারতের কাছে আমি জনাব রায়চৌধুরী, আমি একটা জিনিস একটু লক্ষ্য করতে বলি, এইটাতে শেষ, যে আসলে এই যে অ্যাকশন বা রিয়াকশনটা, সেটা আরেকজনের শক্তি দেখেই আমাদের এই অঞ্চলে নির্ধারিত হয় কিনা। কারণ 4-5 বছর আগে কিন্তু, বা 3-4 বছর আগে, আমার ঠিকানা মানে আমার ডেট মনে নাই, কিন্তু চীনের সীমানা থেকে যখন যুদ্ধ হচ্ছে ভারতের সাথে, বা সংঘাত হচ্ছে, বা এক ধরনের টেনশন হচ্ছে, ভারতীয় সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন, আমি নামটা ভুলে গেছি, তাকে ডেকে নিয়ে এসে মাথা থেতলে দেওয়া হয়েছে হচ্ছে ইট দিয়ে। ভারত অনেক কথা বললো, ভারত কিন্তু চীনকে ওরকম একটা প্রতিক্রিয়া দেখায় নাই, যে প্রতিক্রিয়া 100 গুণ হইতে পারতো পাকিস্তান হইলে। এটা কি শক্তির তারতম্যের জন্য? না 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 না, ভারতের সোলজার পাকিস্তানে গেছে, তার মাথা থেতলে দেওয়া হয়েছে, ভারত তার জন্য যুদ্ধ করতে যায়নি। যারা আর্মড ফোর্সেসে কাজ করছে আর যারা সিভিলিয়ান, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। পাকিস্তান যদি এইটা এসে 21 জন 25 জন আর্মড ফোর্সেসের লোককে মারত, তাহলে তার প্রতিক্রিয়াটা একরকম হতো, সেখানেও ওই টার্গেটে নিয়ে হতো। কিন্তু এখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে অমার্জনীয় অপরাধ।
তারা নিরীহ নিরাপরাধ মানুষদের টার্গেট করছে, এবং এইটা পাকিস্তানের মদতপুষ্ট কাশ্মীরি জঙ্গিরা বহুদিন ধরে করে আসছে। আর এই যে তুমি একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যেটা করছিলে যে কি করলে পাকিস্তান শান্তি আসবে, পাকিস্তান এদের মদত দেওয়া বন্ধ করে দিক, ভারতের সন্ত্রাসবাদ আর হবে না। কি করলে আপনারা বুঝবেন যে পাকিস্তান আর মদত দিচ্ছে না? আপনাদের তো যখন ভারতের সন্ত্রাসবাদী আক্রমণ হবে না, ভারতের সন্ত্রাসবাদী আক্রমণ যেকোনো ভাবে মানে যারাই করুক সেইটাকে আপনি মানে ওই যে মানে তারা এটা পাকিস্তানি করছে এটা আপনারা মানে ভারত এইটাই বলবে, নাকি এটা কি ভারতের মানে কি বলবো একটা থাকে না একটা ইনফর্ম ডিসিশন, নাকি এইটা হচ্ছে যে আগে কারণ মাসকাত ভাই কিন্তু পরিষ্কারভাবে বললেন যে এন্টি ইন্ডিয়া, তারপর হচ্ছে কাশ্মীর, এগুলি আর এখন জনমনে গুরুত্ব পাওয়া বিষয় পাকিস্তানের নয়। আমি আবারও বলছি, পাকিস্তানের জনগণের কোনো গুরুত্ব নেই। কেন ভুল জায়গায় ঢুকছেন? পাকিস্তান কোনো গণতন্ত্র নয়, ওটা হচ্ছে আর্মি ক্ষমতা দখল করেছে। আমি অবাক হব না যদি কোনদিন শুনি আসিফ মনির ক্ষমতা দখল করে নিয়েছে। কতবার দখল করেছে। পাকিস্তানে গণতন্ত্র বলে কিছু নেই। পাকিস্তান ওরকম 10 বছরের জন্য হয় একটু গণতন্ত্র, তারপরে আবার থাপ্পড় মেরে আর্মি দখল করে নেয়। কত পাকিস্তান যত বছর রুল করলো তার বেশি সময় সেখানে গণতান্ত্রিক সরকার ছিল না, আর্মি সরকার ছিল। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু যারা মাসকাত হাসান ভাইকে আপনি এই প্রসঙ্গে যদি একটু বলেন তাহলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে পারি। যে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুঁয়ে যেতে আমরা পারিনি। আমি ছোট্ট করে উল্লেখ করি যে এই যে কমন নদীগুলো রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই নদীতে এই যে সিন্ধু চুক্তি বা নদী চুক্তি স্থগিত করে দেয়া বা এইভাবে মানে পাকিস্তানকে মরুকরণের মুখে ফেলা একটি একটি প্রচেষ্টা নরেন্দ্র মোদী সরকারের রয়েছে কিনা এইটা হয়তোবা, এবং নরেন্দ্র মোদী খুব সম্ভবত গত 10 বছর ধরেই চেষ্টা করছিলেন যে এই নদী চুক্তিটিকে একটু রিভাইজ করা যায় কিনা, এর চুক্তিগুলোকে। আমার ধারণা যে সে ব্যাপারেও একটা চাপ দেবার চেষ্টা ভারতের পক্ষ থেকে থাকতে পারে। যাই হোক, ওই মরুকরণের চেষ্টা বা ভাতে মারবো পানিতে মারবো ওই ধরনের একটু পঞ্চায়েতি প্রথার দিকে না গেলে বোধহয় একটুখানি শান্তি ধরে রাখা যাবে। আর আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে হয় যে 21 শতক তো ভাষা রীতিতে একটা গুরুত্ব রয়েছে, যে দ্বিপাক্ষিক সম্পর্কেই হোক সাংবাদিকতাই হোক, পাকিস্তানের মানুষ তো খুব নিকৃষ্ট, ওরা ছেলে বউ এক ঘরের মধ্যে হয়ে থাকে, মানে মানুষকে আসলে ওভাবে দেখার চল তো আধুনিক বিশ্বে নেই। 21 শতকে মানুষ ওভাবে মানুষকে নিয়ে কথা বলে না। মানে ভাষাও অনেক সময় মানুষের মধ্যে সম্পর্কের অনেক ক্ষতি আনে। আমরা যদি একটু ইউফেমাইজ করে বলতে পারি তাহলে হয়তো বা যে কোনো আলোচনা, যে কোনো দ্বিপাক্ষিক আলোচনা। আমি শুধু শেষ প্রশ্নটা একটা কথা, জাস্ট এক সেকেন্ডে, এইখানে আমি ওনার সঙ্গে ডিফার করলাম। আমি সন্ত্রাসবাদীদের মানুষ বলে মনে করি না। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি জাজমেন্টও দিচ্ছেন। হাওয়েভার সন্ত্রাসবাদীদের মানুষ বলে মনে করছেন না। আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ এটা জানতে চাইছেন যে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে জাতিসংঘের ইয়েতেও আসলে অন্তত কয়েকশো মানুষ, 1400 একটা লম্বা ডেট ধরে কয়েকশো মানুষ খুন করার বা খুনের অর্ডার দেওয়ার একটা আছে। তাকে ভারত শুধু আশ্রয় দিয়েছে তা নয়, তাকে আসলে তিনি ভারতে বহাল তবিয়তে আছেন। বাংলাদেশে এইগুলি যারা করেছেন তাদের মধ্যে অনেকে ভারতে বহাল তবিয়তে আছেন। এই ব্যাপারটা ভারতের সাংবাদিকরা বা ভারতের ইন্টেলিজেন্সিয়া বা ভারতের জনগণ আসলে কিভাবে দেখেন? জনাব রায়চৌধুরী, আমাদের শেষ প্রশ্ন, শেষ জায়গা দর্শকদের প্রশ্ন এটা। হ্যাঁ, ঠিক আছে। ভারত 1950 থেকে এই কাজ করে আসছে। দালাই লামা বলে একজন মানুষ আছেন, নিশ্চয়ই জানেন। তিনিও ঠিক একই ভাবে চীনের একদম মোস্ট ওয়ান্টেড লোক। তিনি গত কত বছর হয়ে গেল, 70 বছর বোধহয় হয়ে গেল তিনি ভারতবর্ষে আছেন। ফলে অন্য দেশ থেকে কোনো কেউ যদি এসে রাজনৈতিক আশ্রয় চায় তাকে ভারত সাধারণত আশ্রয় দেয়। দালাই লামার সঙ্গে আপনি বাংলাদেশের যিনি সরকার প্রধান ছিলেন তাকে আপনি মেলাচ্ছেন? কারণ দালাই লামা তো আর ওখানে সরকার প্রধান ছিলেন না, তিনি তো আর রাষ্ট্র পরিচালনা করেন নাই, পুলিশ বাহিনী পরিচালনা ছিলেন। টিবেট দখল করেছিল, তার আগে টিবেট দালাই লামাদের অধীনেই ছিল এবং তারপরে স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল, সেখানে চাইনিজ আর্মি প্রবেশ করে। সেই সময় দলাই লামা পালিয়ে আসেন এবং ফলে দলাই লামাও আসলে একজন পলিটিক্যাল রেফিউজি। মানে আপেল আর আমের, মানে সেই জন্য হচ্ছে যে শেখ হাসিনা ওইখানেই থাকবেন, যতদিন থাকতে চান ততদিন থাকবেন, তাই? সেইটা আন্তর্জাতিক ইয়েতে যা হবে না হবে সেসবের থেকে বোঝা যাবে, তার থেকে ইয়ে হবে। কিন্তু যে ভারতের কাছে সে আশ্রয় নিয়েছে তাকে ভারত ওইভাবে ফিরিয়ে দেয় না।
মানে যদি আশ্রয় দেয় তাহলে ফিরিয়ে দেয় না, আর না হলে আশ্রয় দেয়ই না, ফলে চলে যায়। জাতিসংঘের চোখে সন্ত্রাসী পাকিস্তানে থাকলে সন্ত্রাসী, আর জাতিসংঘের চোখে সন্ত্রাসী তাহলে ভারতে থাকলে দেবদূত, এমন মনে হচ্ছে আমার কাছে। না ধরেন কোন সন্ত্রাসী রয়েছেন জাতিসংঘের কাছে? সন্ত্রাসী কে রয়েছেন ভারতে? সন্ত্রাসী শেখ হাসিনা। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সেই জায়গা শেখ থেকে এটা মনে হাসিনাকে হচ্ছে। জাতিসংঘ সন্ত্রাসবাদী বলে বলেছেন ডেজিগনেট করেছে। তিনি কেন অনেক অপপ্রচার করছেন আপনারা? আপনারা সারাক্ষণ কেন, আপনি কলকাতার সাংবাদিকতার কথা বললেন, আপনারা না, না, কোথায় না, যাচ্ছেন? না, না, আপনি আপনারা জাতিসংঘের সারাক্ষণ রিপোর্টটা মিথ্যে কথা পড়লে বলে বুঝতে যাচ্ছেন। পারবেন না, না শুধু। সন্ত্রাসী বলে নাই, কিন্তু এইটা বলছে যে উনার শাসনামলে উনি এই তো থাকা সত্ত্বে আরেকজন তো এক্ষুনি বললেন যে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ তার বিরুদ্ধে কেন সংগঠিত। মিথ্যে কথা বলছেন আপনারা? জি, কোনটা সত্যের কোনো বিকল্প হয় না। কোনটা মিথ্যে কথা বলে কোনো নেগেটিভ তৈরি, মিথ্যে কোনো কোনটা? ন্যারেটিভ তৈরি করা যাবে না। না, মিথ্যা কোনটার কথা আপনি বলতেছেন যে তাকে টেররিস্ট বলা হয় এই না? যে জাতিসংঘ হাসিনাকে সন্ত্রাসবাদী বলেছে, হ্যাঁ, ডেজিগনেট করেছে, মানবতা বিরোধী অপরাধী ওকে, বলেছে। আমরা আসলে সন্ত্রাসবাদী আমরা চেয়েও আসলে বড়। আমরা আসলে এই অপরাধী বলে তর্কটা ডেজিগনেট করেছে, আমরা আসলে এই তর্কটা অপরাধী বলে ডেজিগনেট করেছে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। জাতিসংঘের যে কমিটি তারা এসে যে অনুসন্ধান করছে, সেই অনুসন্ধানের ক্ষেত্রে তারা একটা নাম্বার দিছে, স্পেসিফিক ভাবে এই জিনিসগুলি বলছে যে উনি সরকার প্রধান হিসেবে তার স্টেট মিশনারি ব্যবহারগুলি ঘটেছে, এই কাণ্ডগুলি করেছেন তিনি। আর সেটাকে ইউনাইটেড নেশনস কে অফিশিয়ালি সেটাকে না, মান্যতা দিয়েছে। মানে এখন অফিসিয়ালি তো নানা ধরনের কিছু থাকে, একটা স্ট্যাম্পিং করা থাকে, একটা রেজলিউশন করা থাকে, এবং ওগুলো বলে অফিসে লাভ শেষ নেই, নাই। ওগুলো বলে এখনো এড়িয়ে যাচ্ছেন অফিসে শেষ আপনারা। নাই। ওগুলো বলে লাভ নেই। না, না, যেদিন ইউনাইটেড আপনি নেশনস জাতিসংঘ তাকে দিয়ে designate যদি করবে, অফিসিয়ালি বলেন দাদা, আপনি এটাও কি একটু বলবেন যে পাকিস্তান কি অফিসিয়ালি জাতিসংঘ বলছে যে ও একটা টেররিস্ট রাষ্ট্র? টেররিস্ট হয়ে যায়, এই কথা তো অনেকবার বলা হয়েছে, অসংখ্যবার বলা হয়েছে। একটা রেজিম, ওসামা বিন একটা লাদেন মানুষ, পাকিস্তানে ছিলেন। একটা টেররিস্ট রাষ্ট্র, দুইটা তো দুই জিনিস, তাই না? হ্যাঁ, যারা টেররিস্টদের সারাক্ষণ মদদ দিয়ে যাচ্ছে, যারা ওসামা বিন লাদেনকে রেখে দিচ্ছে, আচ্ছা, আমার মনে যারা হয় এই সমস্ত কাজ, আমার মনে হয় যে আজকের অনুষ্ঠান আমরা অনেকখানি কথা বলেছি। জনাব রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসকাত হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই, আমাদের দর্শকদের মধ্যে একটা কি বলবো, একটা উপসংহারে চলে আসার একটা খুব চেষ্টা আছে, যেটা আসলে আমাদের জন্য একটু ক্ষতিকর। খালেদ ভাই, আপনি পাকিস্তানেই চলে যান। এইটাই বাকি আছে, অথবা পাকিস্তানের ভারতে চলে যান। যখন এরকম আলোচনা হবে তখন দরকার হবে, বাকি সময়টা আবার আমাদের সবার বন্ধুত্ব থাকবে। না, জি, জনাব রায়চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাসকাত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আশা করবো যে ভবিষ্যতে আমরা এইসব আন্তর্জাতিক সম্পর্ক এবং ভারত পাকিস্তানের নানা বিষয় নিয়ে আমরা আরো কথা বলতে পারবো। দর্শক, সেই পর্যন্ত আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের অনেক 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 ধন্যবাদ।